নিজুম ভাই, আপনি আমাকে যে মহামান্য রাষ্ট্রপতির যে অসম্মানটুকু হয়েছে সেটা নিয়ে যদি 1 মিনিট যদি একটু কিছু বলতেন আমাদের দর্শকদের জন্য। আমি জানি না আপনারা পুরো রয়টার্স এর পুরো রিপোর্টটা পড়েছেন কিনা। উনি তো আজকে বললেন এবং মিডিয়াতে উনি আসলেন নীরবতা ভেঙে। আমার কাছে মনে হয় আরো এক্সপেক্টেড ছিল, কেননা তার নাম ব্যবহার করে, তাকে ব্যবহার করে অসংখ্য রকমের প্রজ্ঞাপন লিখিয়ে নেওয়া, লেখা, এসব প্রত্যেকটা জিনিসই। এবং আমি আসলে ওনার ব্যাপারে যেটা বলবো যে ওনার এই অসহায়ত্ব আসলে আমাকেও কষ্ট দেয়। আমি বুঝতে পারি এখনো পর্যন্ত যে টিকে আছেন, এখনো পর্যন্ত ওই জায়গাতে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমাদের তো হারাবার কিছু নাই আসলে শেষ পর্যন্ত। সো উনি হয়তোবা আরো একটু স্ট্রংলি আসতে পারেন, আর একটু স্ট্রংলি বলতে পারেন, এতটুকুই আশা করবো। এবং উনাকে ব্যবহার করে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন, এটা পরিবর্তন, সেটা পরিবর্তন, এক ভয়ঙ্কর অবস্থা। একটা লোককে আপনার নানান ভাবে বঙ্গভবনে অ্যাটাক করা, যাওয়া এবং সেখানে তার টিকে থাকা, সবকিছুই আমার কাছে এখনো একই দিকে বিস্ময়, অন্যদিকে খানিকটা তার অসহায়ত্বের জন্য দুঃখবোধও আমার রয়েছে। আমি আমার শেষ বক্তব্যটা শুধু এইটা বলে শেষ করব, সেটা হচ্ছে যে এই বাংলাদেশে যদি আপনি মৌলবাদের রাজনীতি বন্ধ করতে না পারেন, তাহলে এই বাংলাদেশ কোনোদিনই আপনি এই বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে পারবেন না। 54 বছর পরে এসে আপনাকে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, বঙ্গবন্ধু স্বাধীনতা, বঙ্গবন্ধু দেশে ফিরে আপনার শপথ নিয়েছিলেন কিনা, বা স্বাধীনতার ঘোষণাপত্র ইন্ডিয়া লিখে দিয়েছিল কিনা, এগুলো নিয়ে এখন আজকে মিডিয়া হাউসগুলো এগুলো প্রচার করছে। আমি যারা এগুলো প্রচার করছে তাদের থেকেও আজকে যেসব মিডিয়া হাউসগুলো এইসব লোকগুলোকে আমন্ত্রণ করে করে আনছে, আমার কাছে মনে হয় না ওই 54 বছর পর একেবারে খোলনলচা পাল্টে ফেলবার দুটো তরিকা আমি বলতে পারি। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী বা এই ধরনের নোংরা ন্যারেটিভ যারা আছে তাদের জন্য সরাসরি মৃত্যুদণ্ড ঘোষণা করে কঠোর ব্যবস্থা নেওয়া। আর দ্বিতীয় হচ্ছে মৌলবাদী শক্তি, এর মধ্যে আমি প্রধানতম বলবো জামাত ইসলামের রাজনীতিকে চিরতরে বাংলাদেশে নির্মূল করে দেওয়া, চিরতরে। অর্থাৎ বাংলাদেশের জামাত ইসলামী ঐতিহাসিক কোন দল হিসেবেও বাংলাদেশে আসলে তার মানে 50 বছর, 60 বছর, 70 বছর আগে গঠিত হয়েছে, তার ইতিহাসেও তার নাম থাকা যাবে না। কমপ্লিটলি যেটাকে বলে হচ্ছে যে কবর দেওয়া। কবর তো ছোট জায়গাতে আমরা বলি, এটাকে কয়েক লক্ষ ফিট নিচে এটাকে কবর দিতে হবে। এই দুটো ঘটনা যদি আপনি না ঘটাতে পারেন, অর্থাৎ মুক্তিযুদ্ধকে যদি আপনি এই প্রজন্মের মধ্যে, সামনের প্রজন্মগুলোকে একেবারে পরিপূর্ণভাবে, আমি এই 15 মাসে দেখলাম যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যে আমাদের স্কুল কলেজে এসেছে, ইনফ্যাক্ট আমরাও যেগুলো পড়েছি, অনেক কিছু আমরা এখানে ইনক্লুড করা যাবে যেগুলো আজকে প্রশ্ন আসছে। তাহলে একদম ছোট বাচ্চারাও যেন উত্তর দিতে পারে ভবিষ্যতের বাংলাদেশটা এমন হবে। আর জামাত শিবির এই মৌলবাদের রাজনীতিকে কমপ্লিটলি কবর দিয়ে দিতে হবে। তাহলেই আপনি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের মানে আমার কাছে মনে হয় অনেক সমস্যা আছে বাংলাদেশে, এই দুটি প্রধান সমস্যা আমি এখন বাংলাদেশের উপরে অনেকটা ঘায়ের মতো দেখি। এতটুকুই আমার স্বপ্ন, ইচ্ছা। নিজুম মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে একতরফা ভাবে নির্বাচনের তফসিল ঘোষণা হলো এই বিজয়ের মাসে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় আমি যেটা বলবো সেটা আপনি অনেকটা ভূমিকাতে বলেছেন। স্বাভাবিকভাবে বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাংলাদেশের অভিভাবক যে দলটি, তাদেরকে ছাড়া ইলেকশন করছে, অথচ তারাই এই ইলেকশন করবার চেষ্টা করছে যারা এত বছর আপনার সবাইকে নিয়ে ইলেকশনের জন্য ক্রমাগত ভাবে বলেছে। আসলে আপনার যখন এই যে ভেতরে বিষের যে এক ভীষণ বালি নিয়ে এতদিন ধরে মানবতার কথা বলতো, ভোটের কথা বলতো, নিরপেক্ষতার কথা বলতো, ভেতরে আসলে কি লুকিয়েছিল, এগুলো যদি এই মোমেন্ট গুলো না আসতো আমরা হয়তো বা কখনো বুঝতেও পারতাম না। আমি পুরো ব্যাপারটাকে যেভাবে দেখি সেটি হচ্ছে যে অনেকটা দেশ দখল করেছে 5ই আগস্টের পরে, একটা দখলকৃত ভূমিকে এই যারা দখল করেছে তারা তাদের মতো একটা অ্যানার্কিস্ট একটা গোষ্ঠী, তারা দেশকে একটা বিপজ্জনক জায়গাতে নিয়ে যাচ্ছে। আমি পুরো ব্যাপারটাকে যদি একটু তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি বারবার যে গৃহযুদ্ধের কথা বলছি বা ভবিষ্যতেও বলবো, আসলে যতক্ষণ পর্যন্ত এটি একটা স্থিত অবস্থাতে না আসে, সেটিকেই আসলে অনেকটা ত্বরান্বিত করছে এই সবগুলো ঘটনা। আপনি হয়তোবা মনে করতে পারেন যে এই ঘটনাটার মধ্য দিয়ে
আপনার তারা ভাবছে যে দেশে একটা স্থিতিশীলতা আসবে, নির্বাচিত সরকার আসবে। কিন্তু বাংলাদেশে আপনি যতই আপনি গল্পগাথা, যতই আপনি হিসাব নিকাশ করেন না কেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগ। এটি যে শুধু আমার কথা না, বা এই আহ্বান যে শুধু আমার কথা তা না, তারা এই জঙ্গি হামলাতে জড়িত ছিল। এই যেমন আম জনতার দলের তারেক নামে একটি ছেলে আছে, ইদানিং দেখবেন যে সে অনেক ব্যালেন্স কথাবার্তা বলছে, অনেক যৌক্তিক কথাবার্তা বলছে। ও বলছে যে আমরা যতই অপবাদ দেই না কেন আওয়ামী লীগকে, যাই বলি না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশে এরকম একটা বৃহৎ রাজনৈতিক দলকে ফেলে আপনি একটা ইলেকশন করতে চান বা ইলেকশন করবেন, এটা আপাত দৃষ্টিতে আপনার কাছে আপনার জন্য জয় মনে হলেও আপনি যেই গৃহযুদ্ধের দামামা বাজছে সেটির মধ্যে আপনি একটা সলতে আর আগুন নিয়ে আপনি রীতিমতো এটাকে পরম আদরে আপনি এটাকে আরো বড় করছেন। অর্থাৎ এই যে সোশ্যাল টেনশন, এই যে জাতি একটি দ্বিধা বিভক্ত এবং দুটি খণ্ডে খণ্ডিত হয়ে গেছে, এই খণ্ডনকেও আপনি স্পষ্ট করছেন। ফলে আমি বলবো যে এই ইলেকশনটা ইলেকশন না, এটি হচ্ছে গৃহযুদ্ধ কতদূর যাবে সেটা সীমানা নির্ধারণ করা। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের দর্শকরা অনেকেই লিখছে আপনার সম্পর্কে। অনেক ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। সাদ্দাম হোসেন, এর সাথে আমি শুধু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আপনারা যে কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, তফসিল ঘোষণার পর মশাল মিছিল এবং আরো কর্মসূচি আছে, লকডাউন আছে সারা দেশব্যাপী, জুম্মার পর বিক্ষোভ মিছিল আছে। তো আজকে যে তফসিল ঘোষণা করা হলো, প্রায় একটা বড় দলকে নিঝুম মজুমদার তিনি যেভাবে বললেন, এবং অন্য সবাই আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া হলো কথা বলছে, সেখানে আপনি কিভাবে দেখছেন এবং এই কর্মসূচি নিয়ে যদি কিছু বলেন? একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র কি আইসিইউতে আছে, বাংলাদেশের গণতন্ত্র কি লাইফ সাপোর্টে আছে? আসলে বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু হয়ে, এবং সেই মৃত্যুর একটা সিলমোহর হচ্ছে আজকে এই যে তামাশার একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যে নির্বাচন কমিশন আসলে আমার কাছে মনে হয় যে এটার কাজ হচ্ছে যে বিএনপি জামায়াতের কাউন্সিল হলে যেরকম করে অভ্যন্তরীণ ইলেকশন করতে হতো, সেটা তাদের একটা কাজ, এরকম একটা বিষয় বাস্তবতার মধ্য দিয়ে তারা এই কাজটা করেছে। এবং এই বাংলাদেশে আসলে গণতন্ত্রের পুনর্জন্ম করতে হবে, যে কারণে এই আজকে দেখুন যে একটা দেশের নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে মানুষের থাকে, উদ্দীপনা থাকে, এবং আজকে কিন্তু মানুষ এই নির্বাচনকে এই নির্বাচনের তামাশায় যে অংশগ্রহণ করতে চায় না, সেটাও কিন্তু সার্বিক রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে ফুটে ওঠে। কারণ বাংলাদেশের মানুষ তো স্থিতিশীলতা চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তো বেছে নেওয়ার স্বাধীনতা চায়, পছন্দের স্বাধীনতা চায়। বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলকে বেছে নেবে, কোন রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে, সে অধিকারও চায়। তো আজকে এক হচ্ছে যে বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা, বাংলাদেশের জনগণের অধিকার, ভোটাধিকার, সবকিছুকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। আরেকটি হচ্ছে যে এই নির্বাচন কি, একটি হচ্ছে যে কিন্তু নির্বাচনই নয়, এটি কোনোভাবে এটিকে নির্বাচনের বলার কোনো সুযোগ নেই। আরেকটি হচ্ছে যে মানুষ শুধুমাত্র বয়কট করবে সেটি না, আমি মনে করি যে মানুষ এটি প্রতিরোধ গড়ে তুলবে। কারণ আজকে যখন আদালতকে ব্যবহার করা হচ্ছে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আজকে যখন সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হবে তাদের এই দখলদার শক্তি মতো প্রার্থী বাছাই করে নেবে, সেটি করার জন্য বাংলাদেশের মানুষ যে তারা এটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এবং অব্যাহত ভাবে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন, নাগরিক রয়েছেন, পেশাজীবী রয়েছেন, কৃষক, শ্রমিক, শিক্ষক, তরুণ, যারাই আছে না কেন, আমি মনে করি যে একটা দখলদার সরকারকে বয়কট করা, সমস্ত ধরনের কর্মকাণ্ড থেকে ধাপে ধাপে বাইরে যাওয়া, অংশগ্রহণ না করা। আরেকটি হচ্ছে যে চূড়ান্ত প্রতিরোধ করা, যে এই দখলদারের আস্তানা ঘুরে দিতে হবে। কারণ বাংলাদেশে আপনি দেখুন যে বাংলাদেশ সমস্যাটার সমাধান কি, বাংলাদেশ সমস্যাটার সমাধান আজ হোক কাল হোক করতেই হবে, এবং বাংলাদেশের জনগণ সেটা করবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে সেই সমাধানটা কি, সেই হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ নির্বাচন হতে হবে। বাংলাদেশ সমস্যার সমাধান এর বাইরে আসলে নেই। এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে এটি আসলে কোনো টেকসই কোনো কিছু করা, স্থিতিশীলতা করা, একটা ডেমোক্রেটিক ট্রানজিশন নিশ্চিত করা আসলে কোনো কিছুই সম্ভব নয়। আরেকটি হচ্ছে যে আমাদের কিন্তু এই একতরফা ইলেকশন, জবরদস্তি করে ইলেকশন, সেই ইলেকশন করে সেই অবৈধভাবে ক্ষমতা দখলদারের আয়ু কতদিন হয়,
এটা কিন্তু 96 সালের 15 ফেব্রুয়ারির তামাশার ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের জনগণ সেবারও দেখিয়েছিল। সেবারও একতরফা ইলেকশন করা হয়েছিল, নিজেদের মনোনীত প্রার্থীকে এমপি দেখিয়েছিল, বানিয়ে নিয়ে এসেছিল, এবং সেই অবৈধ ক্ষমতা দখলদারদের আয়ু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছিল, নির্ধারণ করে দিয়েছিল। আয়ু কিন্তু দখলদার সরকার নিজেরা নির্ধারণ করতে পারেনি, জনগণ তাদের আয়ু নির্ধারণ করে দিয়েছিল। তো এবারও আসলে তাই হবে, এবং আরেকটি আমরা এর আগের দিনে আলোচনাও বলেছিলাম যে এই 96 সালের সেই ইলেকশনে ফ্রিডম পার্টি, বঙ্গবন্ধুর হত্যাকারী যারা, তাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে বানিয়ে নিয়ে আসা হয়েছিল। তো ফ্রিডম পার্টির নতুন ভার্সন হচ্ছে এনসিপি। তো আজকেও কিন্তু এই ক্ষমতার ভাগ বটরার মাধ্যমে এরা আজকে এটা হয়ে বসবে, ওটা হয়ে বসবে, সেটি তারা দেখাচ্ছে, এবং আমি মনে করি যে তারা তাদের শিক্ষা সময় মতোই পাবে। আরেকটা হচ্ছে যে এখানে সহ আলোচক মিঠু মজুমদার যে আলোচনাটি করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। রাজনৈতিক দলের মধ্যে ধরেন ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিযোগিতা থাকে, কিন্তু যারা ভোটাধিকার, মানবাধিকারের রক্ষা কবচ, ইনক্লুসিভ ইলেকশন, এই বিষয়গুলো নিয়ে সবসময় সক্রিয় সজাগ থেকেছে, এবং এখনো যারা সক্রিয় আছে তাদেরকে তো আমরা অবশ্যই সাধুবাদ জানাই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান করার কারণে। কিন্তু যারা এই পরিস্থিতির কারণে যারা আজকে রং বদলাচ্ছে, যাদের কাছে আজকে মানবাধিকারের বলি, গণতন্ত্রের বলি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বলি, যারা সবসময় এই বিষয়গুলোকে আমাদের বাংলাদেশের জনগণকে লেকচার দিয়েছে এবং আজকে করছে উল্টোটা, তাদের মুখোশও কিন্তু বাংলাদেশের জনগণের সামনে জনগণ বুঝতে একেবারেই উন্মোচিত হয়ে গেছে। যে কারণে আমি মনে করি যে বাংলাদেশের এই যে রাজনৈতিক ঘটনা পরিক্রমার সামনে এটি বাংলাদেশের জনগণের প্রতিরোধের একটা বাস্তবতা বাংলাদেশের রাজপথে তৈরি হবে। আরেকটি হচ্ছে যে ব্যাপক অসহযোগিতামূলক একটা আন্দোলনের দিকে বাংলাদেশের জনগণ ধাবিত হবে। কারণ যখন একটা দমন পীড়নের যন্ত্র তৈরি করা হয়েছে, এই দখলদারের একমাত্র এদের শাসন করার কবজাটা কি? এদের কবজাটা হচ্ছে ভয় দেখানো, আপনাকে আঘাত করা, আপনাকে মেরে স্তব্ধ করে দেয়া, একটা কবরের শান্তি গোটা বাংলাদেশ তৈরি করে দেয়া। তো যে কারণে একটা প্রতিরোধ সংগ্রাম সেটা তো চলবেই, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত এই গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা এমন একটা পর্যায়ে আন্দোলন যাবে, দেখবেন যে শিক্ষকেরা ক্লাস বয়কট করবে, তারা ক্লাসে যাবে না, ছাত্ররা দেখবেন যে ক্লাসে যাবে না, সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিসে যাবে না, এই আদালতকে যারা কুক্ষিগত করেছে, আদালতকে নিজেদের কাজে ব্যবহার করছে, দেখবেন যে বিচারপতিরা বিচার কার্যক্রম পরিচালনা করতে যাবে না, কৃষক শ্রমিক এই দখলদার সরকারকে ট্যাক্স দেবে না। আমি মনে করি যে আজ হোক কাল হোক বাংলাদেশের আন্দোলন, এই গণতান্ত্রিক আন্দোলন এই বাস্তবতার মধ্য দিয়ে যাবে। জনগণ শুধু বয়কট করবে এবং একই সঙ্গে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে, এবং এটির মাধ্যমে এটি একটি অনিবার্য রাস্তা এবং এটি অনিবার্য ফলাফলের দিকে আমরা যাচ্ছি। এটা টাইম লাইনটা হয়তো বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির উপর সেটি নির্ভর করবে, এবং সেটাই হচ্ছে আসলে আমাদের এই আগামী দিনের রাজনীতির চাবিকাঠি। এবং বাংলাদেশের জনগণকে কেন্দ্র করেই তো রাজনীতি, জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, জনগণ তো হয়ে তারা জনগণের আস্থা গ্রহণ করে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে সাংবিধানিক আইনগত ভাবে তারা জনগণের প্রতিনিধিত্ব করে। মালিকও কিন্তু আসলে শাসনকর্তারা কখনো না, মালিক সবসময় জনগণ তার দায়িত্ব এই শাসন ক্ষমতা পরিচালনার দায়ভার রাজনৈতিকদের হাতে দেয়, এবং সেটিও কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রত্যেকটি এই বিচার বিভাগের স্বাধীনতা, সংসদের স্বাধীনতা, এই প্রত্যেকটি বিষয়ের আলো কিন্তু যারা রাজনৈতিক যারা দায়িত্বপ্রাপ্ত হন তারা সেই দায়িত্বগুলো পালন করেন। তো যে কারণে আমি মনে করি যে এই আজকে তো এটিরই অনুপস্থিতি। একটা রাষ্ট্র কি, রাষ্ট্র তো শেষ পর্যন্ত জনগণকে কেন্দ্র করি, জনগণের সার্বভৌমত্ব থাকবে, ভূখণ্ড মানচিত্র বাস্তবতা হচ্ছে সেটাও তো সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, পৃথিবীর ইতিহাসও তাই। কিন্তু এখন আমরা একটা স্থিতিশীল পৃথিবীর মধ্যে আছি, কিন্তু আজকে একটা রাষ্ট্রের মৌলিক কাঠামো যদি আমরা বলি সেটা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব সেখানে থাকতে হবে। তো আজকে একটা রাষ্ট্রের যে মৌলিক কাঠামো আছে বাংলাদেশে আসলে সেটাই অনুপস্থিত। তো সেদিক থেকে বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্র, একটা অকার্যকর। আমি আপনাকে এখানে একটু থামিয়ে অকার্যকর রাষ্ট্রের একটি প্রসঙ্গের অবতারণা করতে চাই। সেটি হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে আমাদের খুব বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে একজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন নেতা, তার নাম হচ্ছে এবি জুবায়ের, সে শিবির নেতা এবং ডাকসুর সমাজ সেবা সম্পাদক। সমাজ সেবা
নিজুম ভাই, আমি আপনার কাছে আসব। সমাজ সেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে একদম প্রকাশ্যে ভীষণ সাহসের সাথে, উদ্দীপনার সাথে তাকে লাঞ্ছিত করলেন, মারধর করলেন এবং তাকে জোর করে নিয়ে পুলিশে দেওয়ার চেষ্টা করলেন। সাহস না দুঃসাহস? এটি দুঃসাহসই বলবো আমি। তাকে দেখে খুব গর্বিত মনে হচ্ছিল, ক্যামেরার সামনে সে কথাও বলছিল এবং তাকে মনে হচ্ছিল যে সে সমাজ সেবা সম্পাদক হিসেবে তার কাজ করছে এবং জাতি হিসেবে 5ই আগস্ট পরবর্তী সময় তো ইউনূস সাহেব যে শিক্ষক, তার শিক্ষক হিসেবে দায়িত্ব মানে প্রধান হবার পর আমরা শিক্ষকের যে ধারাবাহিক অপমান, অসম্মান, নির্যাতন এবং হত্যা দেখেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের লাঞ্ছিত হবার ঘটনাটিকে আপনি কি মনে করেন যে আজকের এই বিজয়ের মাসে আমরা কোন বিজয় অর্জন করেছি? দেখেন, আমি যদি এই পুরো ব্যাপারটাকে ধরেন বিজয়ের মাসের কারণে আমি বলি, তাহলে সেই আমাকে পুরনো ভাবে ধরেন বলবে এই যে চেতনা ব্যবসা করছে, এই যে চেতনা, বা আপনি তো জানেন। তো আমি এই ব্যাপারটাতে আসি, বিজয়ের মাসের ব্যাপারটাতে আসি, কিন্তু তার আগে আমি ধরেন বিজয়ের মাস বলতে আমাদের কিছুই নাই। হ্যাঁ, ধরা যাক যে এই দেশে ধরেন কোনোদিন মুক্তিযুদ্ধও হয় নাই। হ্যাঁ, একেবারেই আপনি একটা মুক্তিযুদ্ধহীন একটা দেশের কথা আপনি চিন্তা করেন। আমি প্রথম সেন্সে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, বা আপনার কাছে, দর্শকদের কাছেও জানতে চাই, যে পৃথিবীর কোথায় আছে, কোন ইউনিভার্সিটি আছে, কোন বিদ্যালয় বা শিক্ষালয় আছে যাদের ধরেন কোনো ইতিহাসও নাই, যাদের ধরেন কোনো কালচারও নাই, কিছুই নাই, তারা ধরেন নব্য জন্মই নিল, সেইখানেও কি আসলে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়? মানে আমি জানি না, আমি 80-র দশকে বড় হয়েছি, আমি 90-এর পুরো একটা সময়ে আমাদেরও আরেকটা জেনারেশনকে আমি দেখেছি। আমরা যখন বড় হয়েছি, আমি আমার নিজের কথা বলতে পারি, আমাকে যিনি কোরআন শিক্ষা দিতেন সেই হুজুরকে আমি আপনার টাউন হল বাজারে দেখে ভরা মজলিসের সবার সামনে গিয়ে পায়ে ধরে সালাম করেছি। হ্যাঁ, আমার শিক্ষকের 2 হাতে বাজার, শিক্ষক আমার মাথায় হাত দিতে পারছে না, আমি শিক্ষকের পায়ে হাত ধরে সালাম করেছি। এটি আমরা শিখেছি। অনেক শিক্ষককে আমার পছন্দ হতো না, অনেক শিক্ষকদেরকে মনে করতাম যে পলিটিক্যালি ধরেন আমরা তো ভাবিই নাই, স্কুল কলেজ লেভেলে আমরা কখনো ভাবিই নাই, আমরা শুধু শিক্ষককে শিক্ষকই ভেবেছি। আমরা যদি বাসাতে শিক্ষককে পা ধরে সালাম না করতাম, বাবা বেদ দিয়ে পিটিয়ে মানে একেবারে একাকার করে ফেলতো। এটা হচ্ছে আমরা একেবারে ছোটবেলা থেকে শিক্ষা আমরা গ্রহণ করেছি। তো এই যে ধরেন মূল্যবোধ, এটা বোধ করি আমি একা না, গ্রামে গঞ্জে এটা আরো বেশি হতো, এটা আরো বেশি প্রচলন ছিল, বিশেষ করে মক্তবের হুজুর, শিক্ষক, স্কুল কলেজ, যেখানে আমাদের শিক্ষকের প্রতি সম্মানটা ছিল। আমি তো কোনোদিন এই জিনিস দেখি নাই যে শিক্ষককে জুতা দিয়ে পেটানো যায়, মারা যায়। এই যে কালচারটা আমরা 5ই আগস্টের পর থেকে দেখেছি, এটিকে যেই মোড়ক লাগানোর চেষ্টা করা হচ্ছে, এটি বেশি ভয়ঙ্কর। বলা হচ্ছে ফেসিস্ট ফেসিস্ট ফেসিস্ট। এই যে ফেসিস্টের আড়ালে মনে করা যাক যে আমার সন্তান যদি ধরেন একজন খুনিকেও, ধরেন আমার সন্তান একজন খুনিকেও পেটাতে যাচ্ছে, আমার সন্তানকে আমি শাসন করব, কারণ খুনিকে পেটানো, খুনিকে মারা এটা তোমার দায়িত্ব নয়। তোমার এত স্পর্ধা হলো কি করে যে তুমি আরেকজন মানুষের গায়ে হাত তুলবে? সে যদি অপরাধ করে থাকে সেটা আইন দেখবে, আদালত দেখবে। আমি একেবারে ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভ আপনাকে বাদই দিলাম। তাহলে এই যে একটা বেসিক মূল্যবোধ যে আপনি আসলে কারো গায়ে হাত তুলতে তো পারবেনই না, নৈতিক এবং অন্যান্য অসংখ্য জায়গা বা কালচারাল বাংলাদেশের যে কালচারাল সাইড, সমস্ত কিছু বিবেচনা করেও আপনি একজন শিক্ষকের গায়ে হাত দিচ্ছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে ফেসিস্ট বলে গত একটা বছর ধরে এই ধরনের ভয়ঙ্কর কাজগুলোকে খুবই একটা নর্মাল কাজ বলে করা হলো। আপনি খেয়াল করে দেখেন যে এখন নিজের বাবা মাকেও মারছে। আমরা দেখিনি যে সমন্বয়ক বাবাকে পেটালেন, সমন্বয়ক তার নিজ মাকে পেটালেন। এই যে একটা ছেলে মাঝখানে 4-5 মাস আগে দেখলাম তার মাকে কিভাবে খুন করলো সমন্বয়ক, তার মাকে খুন করে ভাবলেশীন ভাবে বসে আছে ছেলেটা। সে আবার বলছে যে আমি হচ্ছি এই সমন্বয়ক ছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আমরা দেখেছি যে কিভাবে চাঁদা চাইতে গিয়ে তারা ধরা পড়েছে, কিভাবে মুক্তিযোদ্ধাদের বাসার সামনে গিয়ে একটি মেয়ে কি ভয়ঙ্কর নোংরা ভাষাতে গালিগালাজ করছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে। তিনি বিএনপির সাপোর্ট করতে পারেন, সমর্থন করতে পারেন, কিন্তু আমরা এত কিছুর পরেও আমরা কিন্তু কখনো দেখেন,
আমি ব্যক্তিগতভাবে জিয়া রহমানের অনেক সমালোচনা করি, নানান রকম করি, কিন্তু আমি তো আমার জীবদ্দশাতে কোনোদিন মনে করতে পারি নাই যে জিয়াউর রহমানকে খুবই নোংরা ভাষাতে গালিগালাজ করেছি বা এইটা ইচ্ছা প্রকাশ করেছি যে মারবো কাটবো, মানে আমরা সমালোচনা করেছি, তীব্র ভাষাতে সমালোচনা করেছি। আপনি আমাদের পলিটিক্যাল কার্টিসির কথাই চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে থেকে একদিন বা দুদিন আগে বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন, এটা বলছেন। দেখেন কি কি ডিফারেন্সেস পলিটিক্যাল এরিনাতে, কত রকমের কথা হচ্ছে, কি ভয়ঙ্কর কাজ তিনি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসির কথা শুনে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। এর আগে আপনার যখন কোকো মারা গিয়েছিলেন, ওনার দেখতে গেছেন। মানে আমি আপনাকে বেসিক্যালি আমাদের কালচারের কথাটা আমি আপনাকে বলছি শিক্ষকের জায়গা থেকে। কিন্তু দেখেন এই শিক্ষকগুলো তো এই ইউনিভার্সিটিতেই পড়ান, এরা তো তাদেরই মানে এখানে কি কেউ নাই এমন কোন মানুষ, মানে বিবেচনা বোধ কি এমন অবস্থাতে চলে গেছে? আমি জানি না, সাদ্দাম ভালো বলতে পারবে, বিকজ সাদ্দাম তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়িনি, কালচারটা সম্পর্কে বা কেন এটা হচ্ছে এটার আরো হয়তো বা গভীরের কথাগুলো সাদ্দাম আরো ভালোভাবে বলতে পারবে। তবে আমার কাছে মনে হয় যে আপনি এই ফেসিস্ট, আওয়ামী লীগ বিদ্বেষী, ভারত বিদ্বেষী এই সমস্ত কিছুর আড়ালে আপনি সমস্ত নোংরা কাজগুলোকে যেভাবে লেজিটিমাইজড এবং যেভাবে শিডিউলড ওয়ার্ক হিসেবে আপনি এটিকে নিয়ে এসেছেন, এটি আপনি মাথায় রাখবেন যে নগর পুললে দেবালয় তো রক্ষা পায় না, এটি তো একেবারে প্রসিদ্ধ ম্যাক্সিম। ফলে এই শিক্ষকদের উপরে আক্রমণ, শিক্ষকরা একটা দীর্ঘদিন ধরে আমি জানি যে তাদেরকে ক্লাস করতে দেওয়া হয় না, তাদেরকে আওয়ামী পন্থী শিক্ষক বলে প্রায় 150-200 শিক্ষক আছে যাদেরকে আপনার কোনোভাবেই ক্লাস করতে দেওয়া হয়নি, তারা লুকিয়ে আছে, পলাতক আছে। আমি এরকম অ্যাটলিস্ট ডজন খানিক টিচারকে চিনি যাদের সাথে আমার রেগুলার কথাবার্তা হয়। যদি আমরা এটা করতাম আমাদের শাসন আমলে, তাহলে আসিফ নজরুল কি কখনো আইন বিভাগের চেয়ারম্যান হতে পারতো? কিংবা আমরা এরকম বিএনপি পন্থী অনেককেই চিনি যারা খুবই সাইক্লিক অর্ডারে, অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায়ে বা তাদের সিনিয়রিটি অনুযায়ী তারা কিন্তু বিভাগের চেয়ারম্যান হয়েছেন। আমি আসিফ নজরুলের কথাটা মনে করতে পারলাম বিকজ ল ডিপার্টমেন্টের আমার অনেক পরিচিত আছে, তাকে নিয়ে প্রচুর আলাপ হতো, সেই অর্থে আমি জিনিসটা বলেছি। এরকম অনেক ডিপার্টমেন্টে আছে। তাহলে এবং আমি আপনার সাথে একটু যুক্ত করি, সমস্ত টেলিভিশন গুলোতে কিন্তু আপনি যার নাম নিলেন তিনি সহ অন্যান্যরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনেক সমালোচনা করেছে। আপনি তো সমালোচনার কথা বলেছেন, আমি নোংরামির কথা আপনাকে বলি। এই যে ফুয়াদ নামে যে লোকটি আছে, ব্যারিস্টার ফুয়াদ, তিনি আওয়ামী লীগের সময় ব্যারিস্টার ফুয়াদ, আমার মনে আছে যে আমি একজন আওয়ামী লীগ নেতাকে আওয়ামী লীগের সময় ব্যারিস্টার ফুয়াদের একটা, মানে ব্যারিস্টার ফুয়াদ বলেছে যে আওয়ামী লীগের মানে ধরে ধরে চামড়া ছিলে ফেলতে হবে, এরকম প্রকাশ্যে বলেছে। তখন আমি বলেছি যে আচ্ছা, আপনাদের নাকের ডগার উপরে যে এত এই ধরনের অন্যায় কথাবার্তা বলছে, আপনারা এটার জন্য কোনো ব্যবস্থা নেবেন না? বলে থাকুক না, কিছু বললেই তো বলবে, বাক স্বাধীনতা নাই। আমি দেখেছি যে নুরুল হক নুরু এবং এই যে আরেকটা ছেলে আছে তার সাথে রাশেদ, এরা বলেছে বঙ্গবন্ধুকে কত রকম গালিগালাজ করেছে। আমি সেই স্লোগানটা আপনাকে দিতে চাচ্ছি না, সেই স্লোগানের ভিডিও আমার কাছে আছে। নোংরাতম উপায়ে বঙ্গবন্ধুকে স্লোগান দিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এরকম এখন এই আপনারা তো এটা বলতে পারেন না যে আপনারা কি করেছেন 16 বছর, আমাদেরকে দেখাক যে আমরা টিচারদেরকে এইভাবে পিটিয়েছি, মেরেছি, দেখাকে আমাদেরকে, প্রমাণ দিক সেটা। সুতরাং আজকে আপনি আমার কথা বলে পার পেয়ে যেতে চাচ্ছেন তো, আওয়ামী লীগের কথা বলে পার পেয়ে যাচ্ছেন তো, একটু থামান। ওই যে আপনার এই শেরে বাংলা ফজলুল হক বা এই ধরনের একটা আমি একটা গল্প শুনেছিলাম যে এক ছেলে আপনার মানে ওই এটা কি যেন বলে যে আমাদের রারি খালে যার বাড়ি ছিলেন, বেতার আবিষ্কার করেছেন, হ্যাঁ রেডিও আবিষ্কার করেছেন, রেডিও মূল আবিষ্কারক আর কি, আমাদের বাংলাদেশেরই সন্তান। তো এরকম একটা আমি গল্প শুনেছি যে এক ছেলে তাকে প্রতিদিনই এরকম উত্তক্ত করতো, তাকে দেখে গালিগালাজ করতো, এই করতো সেই করতো। তো তিনি এইটাকে মানে এটা সবসময় মাথা নিচু করে হাঁটতেন। তো সবসময় মাথা নিচু করে হাঁটার কারণে সেইটাকে মনে করেছে এটা খুবই একটা নর্মাল ব্যাপার। তো একদিন এমন একটা লোকের পাল্লায় পড়লো যেই লোকটা প্রচন্ড ভয়ঙ্কর এবং কথায় কথায় গায়ে হাত তোলে। তো ওই লোকটাকে যে করতো তিনি তো কিছু প্রতিবাদ করতেন না, এটা একটা সত্য ঘটনা। তো অন্য একদিন এটাকে একটা নর্মাল ভেবে যেই লোকটা অত্যন্ত বদরাগী তাকে গিয়ে এই ধরনের টিস করেছে, সেই লোকটা একটা চর মেরে সবগুলো দাঁত ফেলে দিয়েছে। তো তখন সে টের পেয়েছে আসলে
যে আসল জায়গাতে পড়লে তার আসলে কি হবে। সো এদের ব্যাপারও তাই, এরা এখন মনে করছে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, শিক্ষকদেরকে মারা, শিক্ষকদেরকে গায়ে হাত তোলা, অপমান করা, তাদের গায়ে জুতার মালা পরানো একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মাথায় রাখবেন যে যখন ভয়ঙ্কর অবস্থার পাল্লায় তারা পড়বে, এদের পালানোর জায়গাও থাকবে না। সো অবস্থাটা ভয়াবহ আর কি। বিজয়ের মাস, এটাতে আমি বিজয়ের মাস নিয়ে আমি বললামই না। বিজয়ের মাস ছাড়াও কি আপনার টিচারদের গায়ে হাত তোলা যায়, শিক্ষকদের গায়ে হাত তোলা যায়?